আমরা লাস্ট ক্লাসে এটা পড়েছিলাম, সেটা হচ্ছে অজীব কার্ড। তার আগে পড়েছিলাম ফ্রিকোয়েন্সি পলিগন, এই দুটো জিনিস পড়েছিলাম। তো অজীব কার্ভের মাধ্যমে আমরা মেডিয়ান বের করা শিখেছি। ওই পর্যন্ত মোটামুটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা শেষ করতে পেরেছি। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন। তো ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশনের যে বিষয়, সেই বিষয়ে যাওয়ার আগে আমরা একটু মানে কিছু উদাহরণ দেই বা কিছু প্র্যাকটিক্যাল কথা বলি, যেটা বললে তোমরা আসলে বুঝতে পারবে যে কোথায় কোথায় ব্যবহার করা হয়। আমরা ক্রিকেট খেলা তো সবাই দেখি কম বেশি, তাই না? ক্রিকেট খেলায় দেখবা যে দুইটা জিনিস খুব বেশি ব্যবহার করে। একটা হচ্ছে পাই চার্ট, আর একটা হচ্ছে বার ডায়াগ্রাম। ঠিক আছে। তো পাই চার্ট আর বার ডায়াগ্রাম, এই দুইটার ব্যবহারই আমরা আজকে দেখব। পাই চার্টও একটা ডায়াগ্রাম, কিন্তু সেটার ব্যবহার কিভাবে করা হয় সেটা আমরা দেখবো, বা কনস্ট্রাকশনটা কিভাবে করা হয় সেটা দেখবো। সবচেয়ে বেশি ব্যবহার হয় ক্রিকেটে এখন। এছাড়াও দেখা যায় পত্রিকা খুললে আমরা পাই চার্ট দেখতে পাই। যেমন বিশেষ করে যখন বাজেট ঘোষণা করা হয়, বাজেট ঘোষণা করলে কিন্তু আমরা আমাদের সেই জিনিসটা দেখতে পাই যে পাই চার্টের মাধ্যমে একটা অর্থ বছরের বাজেটের যোগান বা খরচের খাত, সেগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়। ঠিক আছে, তাহলে আমরা কথা না বেরিয়ে আমরা সরাসরি এখন চলে যাই। আমরা প্রেজেন্টেশন করছি আজকে, ডায়াগ্রামের প্রেজেন্টেশন করব, পাই চার্ট এবং বার ডায়াগ্রাম। ঠিক আছে, ওকে। এরপরে সময় থাকলে আমরা নতুন টপিকসে যাব। তাহলে আমরা এখন একটা ফটো শেয়ার দিচ্ছি, সেটা একটু সবাই দেখো। এই যে সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। বলা আছে যে we are given the expenditure per month of a family on different items. Construct a suitable diagram to represent the expenditures. মানে এখানে একটা ফ্যামিলির একটা মাসের যে খরচ আইটেম ওয়াইজ দেয়া আছে, সেটা ব্যবহার করে তুমি একটা সুইটেবল ডায়াগ্রাম আঁকবে, এবং তার মানে সুইটেবল ডায়াগ্রামের মাধ্যমে তুমি এটাকে উপস্থাপন করবে বা করতে বলা হয়েছে তোমাকে। এখানে দেখো নর্মালি যে খরচগুলো হয় একটা ফ্যামিলিতে আসে, ফুড, ক্লদিং, রেসিডেন্স, এডুকেশন, মেডিসিন, আদার্স লেখা হয়েছে। দ্বিতীয় কলামে লেখা হয়েছে এক্সপেন্ডিচার, মানে খরচ, কোন খাতে কত খরচ হয়। টাকা ইন থাউজেন্ড, টাকা ইন থাউজেন্ড মানে হচ্ছে হাজারে দেয়া আছে খরচটা। যেমন 30 মানে হচ্ছে 30,000, 25 মানে হচ্ছে 25,000, এরকম। দেখো 30 হচ্ছে খাবার বাবদ বা ফুড বাবদ আমরা মানে খরচ হয়ে থাকে এমনিতে আমাদের। এরপরে দেখো ক্লদিং, জামা কাপড় সংক্রান্ত বা কেনা ক্রয় সংক্রান্ত বিষয়ে 25,000 টাকা। রেসিডেন্স ধরো ভাড়া, বা ধরো ইউটিলিটি চার্জ ধরো 20,000, এরকম। এডুকেশন হচ্ছে তোমার ধরো 20,000, লেখাপড়া খরচ। মেডিসিন লাগে আমাদের ধরো প্রত্যেক জীবনে 15,000 টাকার। আদার্স, মানে অন্যান্য টুকিটাকি যে খরচ, টোটাল 1,20,000 টাকার এখানে একটা হিসাব দেওয়া আছে। এখন এইটাকে সুইটেবল ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে উপস্থাপন করবে, এটা আসলে গ্রাফে প্রেজেন্ট করার কিছু নাই, কারণ এখানে গ্রাফের কোনো আইটেমই নাই। গ্রাফ যদি তুমি গ্রাফে যদি প্রেজেন্ট করতে চাও, সেক্ষেত্রে দুইটা স্কেল লাগবে তোমার। দুইটা অক্ষ যেহেতু থাকে গ্রাফে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তো সেখানে দুইটা স্কেল লাগবে। তো এখানে কিন্তু আসলে ওইরকম ভাবে স্কেলিং করার কিছু নাই। একটা খরচের যে ফিগারটা, এটা হচ্ছে স্কেলে ফেলা যাবে, কিন্তু
আইটেমটাকে, এটা একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল বা ক্যাটাগরি দেওয়া আছে একটা, এটাকে তুমি এভাবে এক্স এক্সিসে এরকম ভাবে ফেলতে পারবে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এটা একটা সামগ্রিক বিষয়, এটা মনে রাখতে হবে যে নির্দিষ্ট একটা ফ্যামিলির একটা নির্দিষ্ট মাসের তোমার খরচ দেয়া আছে, খরচের খাতগুলো দেয়া আছে। তো এইটাকে তুমি যদি সুন্দর করে উপস্থাপন করতে চাও তাহলে পাই চার্ট হচ্ছে বেস্ট। পাই চার্ট কেন বেস্ট বা সুইটেবল? কারণ হচ্ছে পাই চার্টের মাধ্যমে আমরা একদম সূক্ষ্মভাবে বুঝতে পারি যে আসলে কোন খাতে কতটুকু আমাদের খরচটা হচ্ছে, কত পার্সেন্ট আমরা বের করতে পারবো চাইলে, একদম এক্স্যাক্টলি কতটুকু খরচ হচ্ছে সেটা আমরা উপস্থাপন করতে পারি পাই চার্টের মাধ্যমে সুন্দরভাবে। তো আমরা জানি পাই চার্ট হচ্ছে কি একটা বৃত্তাকার একটা বিষয়, তাই না? পাই চার্ট চেনো তো সবাই, বা দু একজন দেখেছো পাই চার্ট কি? রেসপন্স করে দেখি। হ্যাঁ, দেখতে কিরকম? বৃত্তের মতো নাকি গোলাকার? গোলাকার, বৃত্তাকার স্যার, বৃত্তাকার। ডিগ্রির মাধ্যমে প্রকাশ করতে হবে। ডিগ্রির মাধ্যমে প্রকাশ করে, রাইট, এই জিনিসটা শুনতে যাচ্ছিলাম। এখন ডিগ্রির মাধ্যমে প্রকাশ করা মানে কি? তার মানে অ্যাঙ্গেল আছে। বৃত্তাকার যেহেতু, বৃত্তের মাধ্যমে কি অ্যাঙ্গেল আছে। অ্যাঙ্গেলটা যদি আমি মেজার করতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, একটা কলাম এক্সট্রা করতে হবে। যে কলামটা আমি ডান পাশে করেছি এটা কিন্তু দেয়া থাকবে না, এটা আমাদের তৈরি করে নিতে হবে। ঠিক আছে, আমাদের দেয়া থাকবে আইটেম আর এক্সপেন্ডিচার বা তোমার ক্যাটাগরি আর ফ্রিকোয়েন্সি। তোমার অ্যাঙ্গেলটা দেয়া থাকবে, অ্যাঙ্গেলটা আমাদেরকে বের করে নিতে হবে। অ্যাঙ্গেলটা বের করা কঠিন কিছু না, আমাদের যেটা করতে হবে যে তোমার একটা ফর্মুলা ইউজ করতে হবে। অ্যাঙ্গেল লিখে থিটা ইকুয়ালস টু এফ বাই এন। এখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আইটেমের বরাবর যে সংখ্যাটা দেয়া আছে এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, আর এন হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বলতে পারো, বা টোটাল নাম্বার অফ এক্সপেন্ডিচার, টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার এই এক্সাম্পলের ক্ষেত্রে বলতে পারো। তো ইন জেনারেল বলতে গেলে বলতে হবে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তো যাই হোক, এইভাবে লিখে এরপরে মাল্টিপ্লাই করতে হবে 360 দ্বারা। এখানে আমি একটু জায়গা শর্টের কারণে লিখি নাই, পরবর্তীতে অবশ্যই লিখছি ভিতরে। মাল্টিপ্লাই করতে হবে কত দ্বারা? 360 দ্বারা। 360 কেন? কারণ হচ্ছে একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে? 360 ডিগ্রি। ওকে, তাহলে তুমি যদি স্পেসিফিক একটা আইটেমের জন্য অ্যাঙ্গেল বের করতে চাও সেক্ষেত্রে 360 দ্বারা গুণ করতে হবে। আমি সেই কাজটা প্রথমটার জন্য করে দেখালাম। এখানে দেখো 30/120 মাল্টিপ্লাই 360, তাহলে এখানে আসলে আমার কত? এখানে দেখো আমি জুম করে দিলাম একটু, 90 ডিগ্রি আসে। ঠিক আছে, এরপরে পরেরটা আসলো কত? একইভাবে সেম ফর্মুলা ব্যবহার করে আমরা পরেরটা পেলাম 75 ডিগ্রি, তারপরেরটার জন্য পেলাম 60 ডিগ্রি, তারপরেরটা আবার 60 ডিগ্রি, এরপরে 45, তারপর 30 ডিগ্রি। টোটালটা যোগ করে ফেলো, টোটাল যোগ করলে দেখবা যে আমাদের আসছে কত? 360 ডিগ্রি আসলো। তার মানে আমার যে আইটেম গুলো আছে সেই আইটেম গুলোর যে আমি উপস্থাপন করব পাই চার্টের মাধ্যমে, তার আমি অ্যাঙ্গেল গুলো পেয়ে গেলাম। এবার আমি বৃত্ত এঁকে অ্যাঙ্গেল বের করে দেন হচ্ছে আমি এখানে বসাই দিব। তাহলে আমি এখান থেকে বের হয়ে যাই, আমার যে পাই চার্টের চিত্র সেখানে চলে যাই। এটা হচ্ছে আমার পাই চার্ট, দেখতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে পাই চার্টটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখন তোমরা এটাকে আঁকবে কি করে? হাতের কাছে কটা কম্পাস তারপরে চাঁদা আছে? হ্যাঁ স্যার, চাঁদা দিয়ে তো অ্যাঙ্গেল গুলো নিয়ে নিতে পারবো স্যার। আর কাটা কম্পাস আছে? কাটা কম্পাস স্যার এখন তো ওগুলো কাছে নেই। আচ্ছা,
তো এখন যেহেতু কাছে নেই, এখন ওই কাজ করতে দিচ্ছি না, এখন জাস্ট দেখো। আর যেভাবে এঁকেছি এইভাবে একটা এঁকে আইডিয়াটা নাও। কিভাবে এঁকেছি দেখো। প্রথমে একটা বৃত্ত এঁকেছি আমি। বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকার পরে আহ আমি একটু দেখি হাইলাইটার পাই কিনা এখানে। স্পটলাইট আছে। বৃত্তের কেন্দ্র এটা, ঠিক আছে। তো কেন্দ্র থেকে একটা ব্যাসার্ধ আঁকলাম এই বরাবর, দেখতে পাচ্ছ? ওকে, ব্যাসার্ধ আঁকলাম। ব্যাসার্ধ আঁকার পরে যেটা করলাম সেটা হচ্ছে যে প্রথম যে অ্যাঙ্গেলটা ছিল আমার, প্রথম অ্যাঙ্গেলটা কত ছিল? 90 ডিগ্রি। 90। হ্যাঁ, 90 ডিগ্রি আমি একটা চাঁদার মাধ্যমে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আঁকলাম এই বরাবর। এটা খুবই সহজ, তোমরা পারো। যে এটাকে সেন্টার ধরে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকলাম। ওকে, এরপরে পরবর্তী যে কাজ সেটা হচ্ছে যে পরের যে অ্যাঙ্গেলটা কত, 75। তো তুমি চাঁদাটা এই বরাবর ধরবে, এখানে ধরে এখান থেকে তুমি 75 ডিগ্রি আঁকলে, এই বরাবর 75 ডিগ্রি আঁকলে। তারপরে হচ্ছে 60 ডিগ্রি, এখানে এখানে চাঁদা ধরে তারপর 60 ডিগ্রি আঁকলে। তারপরেরটাও 60 ডিগ্রি, সেটা আঁকলে। তারপরে হচ্ছে তোমার 45 ডিগ্রি, সেটা আঁকলে। তারপরে 30 ডিগ্রি, ওইটা আর আঁকতে হবে না, বিকজ ওটা তো তোমার থেকেই যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পাই চার্ট। এখন এটা তুমি যদি কম্পিউটারে করো, খুব সুন্দর করে তোমাকে ডিফারেন্ট কালার দিয়ে তোমাকে মেনশন করে দিবে। তোমার আলাদাভাবে কিছু করতে হবে না। তুমি যদি হাতে করবে, হাতে করতে গেলে তোমার হয়তো হাতে হয়তো এরকম কালার থাকবে না। এই জন্য আমি আহ, কোন পোর্শনটুকু কি বাবদ খরচ হচ্ছে, বা কোন পোর্শনটুকু তোমার কি রিপ্রেজেন্ট করছে, সেটা দেখানোর জন্য আহ, আমি ডান দিকে তোমার লেভেল দিয়ে দিয়েছি। তো এইখানে তোমার দেখো যে ফুড মানে কি, যে ডট 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 এই সাইনটা, এটা মানে কি, এই প্রশ্নটুকু কি represent করছে, তোমার ফুড। তার মানে আমার টোটাল একটা চিত্র আমার চোখের সামনে ভাসছে যে ফুড বাবদ আমরা এই অংশটুকু খরচ করছি, এতটুকু খরচ হচ্ছে আমাদের। এরপরে তোমার ক্লদিং বাবদ ঠিক তার পাশে একটা ক্রস যেটা আছে। রেসিডেন্স বাবদ মানে যেটা তোমার যে সার্কেল, ছোট বৃত্ত। তারপরে এডুকেশন হচ্ছে রাইট। তারপরে মেডিসিন হচ্ছে তোমার স্কয়ার, যে শেপটা দেয়া আছে যে এরিয়াটাতে, সেই এরিয়াটা। এবং আদার্স মানে হচ্ছে স্টার। তো এইটার মাধ্যমে আমরা কিন্তু টোটাল চিত্রটা পেয়ে যাচ্ছি আসলে, কোন খাতে কত খরচ হচ্ছে। দিস ইজ পাই চার্ট। তো তোমরা এর আগে কোনো পাই চার্ট এঁকেছো? ইয়েস স্যার। জি স্যার। কোথায় কোথায় এঁকেছো? স্যার এইটা 9-10-এ থাকতে ওই সময় স্যার ছিল আমাদের স্যার, যে ইংলিশের 8 আর 9-10-এ। স্যার ক্লাস 5-এ ইসে পরিমিতি ছিল মনে হয়, ওখানে আঁকা হয়েছে স্যার। স্যার 8 থেকে ছিল, এই অঙ্কটা ছিল 9 স্যার। 10 এ ছিল। স্যার তবে স্যার না, ডিগ্রি দিয়ে মনে আঁকা হয়নি স্যার, এবার ডিগ্রি করে। সেখানে পাই চার্ট কি তুমি স্যার মানে আমাদের এঁকেছো? ইংলিশে ছিল স্যার, ইংলিশে ছিল। একটা পাই চার্ট দেওয়া থাকতো, ওইটাকে ডিসক্রাইব করতে হইতো হ্যাঁ একটু। ঠিক আছে, সেটা তো তোমার ওই দেয়া থাকতো, তুমি ডিসক্রাইব করতে, কিন্তু আঁকতে তো হয় না কখনো, বা আঁকো তো নাই কখনো, আঁকছো? হ্যাঁ স্যার, রাখছি স্যার। স্যার আঁকছি, কিন্তু এই যে এইভাবে অ্যাঙ্গেল আঁকে বা অ্যাঙ্গেল ধরে ধরে এরকম করে আঁকি। অ্যাঙ্গেল না আঙ্কেল ধরলে ধরে তুমি ধরে কিভাবে তো আঁকবে? আঁকছি, ইয়া স্যার পরিসংখ্যানের মধ্যে। স্যার ক্লাস 5-এ ছিল স্যার। কেন পরিসংখ্যানে তো ছিল 9 10 এখনো আছে। পরিসংখ্যানে স্যার ছিল, পরিসংখ্যানে ছিল, পরিসংখ্যানে ছিল আয়তলেখও না রে ছিল, বাবা। পাই চার্টও ছিল, তারপরে স্যার অজীব রেখা সেটাও ছিল। আচ্ছা, ওকে, তাহলে তো তোমাদের ভালো অভিজ্ঞতা আছে। মানে স্যার এখন 9 যেটা 10 এ হচ্ছে ছিল, ভালোই হয়ে তবে স্যার যাচ্ছে। আসতো না হ্যাঁ, স্যার তেমন। স্যার জাস্ট একটা না দুইটা ছিল না, তো জি, আসতো না তো স্যার, তো তুই তো সবাই স্যার করা ফাঁকিবাজ, হয় না। তোমার তো আঁকা লাগে নাই। স্যার চাঁদা স্যার কোথায় কোথায় বসে পড়ে স্যার ক্লিয়ার করে দেন তো স্যার, স্পটলাইটের জন্য স্যার সৈকত অন ফায়ার। চাঁদা চাঁদা স্যার চাঁদাটা স্যার কোথায় কোথায় বসে চাঁদাটা স্যার? তুমি ধরবে, প্রথম যেটা করবা যে একটা ব্যাসার্ধ আঁকবা, এই যে স্পটলাইট দিচ্ছি, সেন্টার থেকে তুমি একটা ব্যাসার্ধ আঁকলে এই বরাবর।
তারপর এখান থেকে প্রথম যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি সেটা তুমি এখানে চাঁদা ধরে এই ব্যাসার্ধের বরাবর চাঁদা ধরে তুমি এইখানে আঁকলে 90 ডিগ্রি আঁকলে, তারপরে চাঁদাটা তুমি এই বরাবর ধরবে, ঠিক আছে? এখানে ধরে পরবর্তী অ্যাঙ্গেলটা আঁকবে 75, তারপর চাঁদা ধরবে এইখানে 75 যে আঁকার পরে, এরপরে এখান থেকে চাঁদা ধরে 60 ডিগ্রি হবে, তারপরেরটা ধরবে এইখানে। এভাবে 1 বাই 1 তুমি অ্যাঙ্গেল আঁকতে থাকবে। লাস্টেরটা আর আঁকার দরকার নেই, লাস্টেরটা এমনিতে হিসাব করে দেখবা বা স্যার একটা তুমি চাঁদা কোশ্চেন ধরে ছিল। দেখবা যে রয়ে গেছে, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন এই ছিল। হলো শিওর স্যার এখানে হচ্ছে আমরা যে ওইরকম ভাবে মার্কিং না করে আমরা একবারে ডিরেক্টলি ওই পার্ট গুলোর ভিতরে লিখে দিলে হতো না? এই যে বড় পার্টের ভিতর ফুল লিখে দিতাম। হয়তো কোনো সমস্যা নেই, অসুবিধা নেই। আচ্ছা তুমি মার্ক ভিতরেও লিখতে পারো বা অ্যারো সাইন দিয়ে তুমি আমি দেখাই, এরকম অ্যারো সাইন দিয়ে তুমি এখানেও লিখে দিতে পারতে। মানে এটা পুট, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এভাবে তুমি পারতে, কোনো সমস্যা নেই। তো এটা জাস্ট একটা সৌন্দর্যের জন্য আমি দিয়েছি তোমাদের, চাইলে এভাবে করতে পারো। আর যদি কম্পিউটারে করো সেক্ষেত্রে এক্সেলে খুব সুন্দর গ্রাফ আঁকা যায়, বিশেষ করে পাই চার্ট খুব ভালো ওরা এঁকে দেয়। জাস্ট ডাটাটা ইনপুট দিলে চার্টে গিয়ে পাই চার্ট দিলে তোমার দেখবা যে সুন্দর উপস্থাপন করছে তারা। আচ্ছা, কিন্তু আমি যেটা তোমাকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আঁকতে হয়, একদম মেকানিজমটা কি, তোমার হিসাবটা কিভাবে করবা, সহজ। জাস্ট অ্যাঙ্গেলটা আঁকবা, অ্যাঙ্গেলটা হিসাব করবা, অ্যাঙ্গেলটা চার্টের মাধ্যমে উপস্থাপন করবা, শেষ। এরপরে সৌন্দর্যের জন্য তো অনেক কিছু করা সম্ভব। আচ্ছা, এটা গেল আমাদের পাই চার্ট। আর একটা জিনিস বাকি আছে, বার ডায়াগ্রাম। এই পাই চার্টের ব্যবহার কিন্তু অনেক, আমি একটু আগে বলেছি। তো বিশেষ করে এখন ক্রিকেটের ধারাভাষ্য দিতে গিয়ে ধারাভাষ্যকাররা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করে এবং বোঝা হয়, যেমন একজন ব্যাটসম্যান কোন অংশে, তার মাঠের কোন অংশে কতটুকু রান পেলো সেটা উপস্থাপন করে, বা টোটাল স্কোরের কোন অংশ থেকে কতটুকু রান আসলো এটা উপস্থাপন করে। এটা কিন্তু তোমরা মানে যেহেতু দেখো বিষয়টা সহজেই বুঝতে পারো। আচ্ছা, বহুবিধ ব্যবহার স্যার আছে। স্যার এখন কথা কোশ্চেনটা হচ্ছে, একটু জাস্ট তুলে নেবো স্যার, ডাটা গুলো একটা স্ক্রিনশট আচ্ছা দিয়ে নেই। তো আমি একটু ব্যাকে যাই। হ্যাঁ স্যার, ব্যাকে আসছে। তোমরা কি হাতে তুলবে না স্ক্রিনশট নিবে? স্যার স্ক্রিনশটে নিয়ে নেই একটা। হ্যাঁ, এটা ভালো হবে, তুমি পরবর্তী তুলে নেবে। ওই নিছি আমি গ্রুপে দিয়ে দেবো। এটা না, আচ্ছা ঠিক আছে স্যার, ওই একজনকে নিয়ে নিছে, ওই গ্রুপে দিয়ে দিলে হবে ওটা। থাক, আর এখানে আচ্ছা সময় নষ্ট ঠিক করতে আছে, ঠিক আছে। এরপরে আমি তাহলে নেক্সট ডেটায় চলে যাই, বার ডায়াগ্রাম। ওকে, দেখো এটা তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বার ডায়াগ্রাম আঁকার জন্য এরকম একটা ডেটা আমাদের দেয়া আছে, যেমন বলা আছে যে দ্য নাম্বার অফ ওডিআই মানে হচ্ছে ওয়ান ডে ইন্টারন্যাশনাল প্লেড দ্য এশিয়ান 5 কান্ট্রি ইন 2007 আর গিভেন, ড্র এ বার ডায়াগ্রাম বলে দিয়েছে বার ডায়াগ্রাম আঁকো। তো এখন বার ডায়াগ্রাম কিভাবে আঁকবো সেটা আমরা একটু দেখি। একেবারেই সিম্পল, আমরা সরাসরি বার ডায়াগ্রামে চলে যাই তাহলে। এটা হচ্ছে আমার বার ডায়াগ্রাম। দেখো কি করলাম, এটা ডায়াগ্রাম এই সেন্সে যেখানে তোমার এক্স এক্সিস এর কোনো স্কেল নাই। দেখো এক্স এক্সিস আমি কি লিখেছি, দেশের নামগুলো লিখেছি, আফগানিস্তান এএফজি, তারপর বাংলাদেশ বিডি, আইএনডি ইন্ডিয়া, পিএকে পাকিস্তান, এসএল শ্রীলঙ্কা, দেশের নামগুলো লিখেছি। আর ওয়াই এক্সিস এ লিখেছি নাম্বার অফ ওডিআই যেটা আমার দেয়া আছে। এখন সেখানে আমি জাস্ট দেশের এগেনস্টে যে সংখ্যাটা আছে নাম্বার অফ ওডিআই তারা যেটা খেলেছে সেই বরাবর একটা বা সেইটুকু একটা কি আঁকলাম, বার আঁকলাম। ওকে, এরপরে তোমার এরপরে হচ্ছে পরবর্তীতে তোমার বাংলাদেশের যে কয়টা ওডিআই খেলেছে বা খেলা হয়েছে সেখানে একটা তোমার বার আঁকলাম। এরপরে ইন্ডিয়ার বরাবর একটা বার আঁকলাম। এইভাবে করে আমি বারগুলো আঁকলাম। তো তোমার জাস্ট ক্যাটাগরি যেটা দেওয়া থাকবে সেই ক্যাটাগরি বরাবর যে সংখ্যাটা দেওয়া থাকবে সেখান থেকে তুমি এখানে তোমার
সংখ্যা বরাবর একটা বার আঁকলেই তোমার বার ডায়াগ্রাম হয়ে গেল। এখন এটার সাথে তোমার যে হিস্টোগ্রামের একটা তফাৎ আছে, দেখতে একই রকম কাছাকাছি হলো, পার্থক্যটা হচ্ছে হিস্টোগ্রামটা কিন্তু তোমার দুইটা স্কেল আছে ওখানে, একটা এক্স এক্সিসের স্কেল, একটা ওয়াই এক্সিসের স্কেল। এবং হিস্টোগ্রামে আমি আঁকতে গিয়ে তখন আলোচনা করেছি বা বলেছি তোমার একটা বারের সাথে একটা বার কিন্তু লাগানো থাকে, ন্যূনতম কোনো গ্যাপ থাকে না, ফাঁকা থাকে না। যদি ফাঁকা থাকে তাহলে সেটা হিস্টোগ্রাম হয় না, বা হিস্টোগ্রাম বলা যাবে না সেটাকে। ঠিক আছে, যদি ফাঁকা থাকে তাহলে আর হিস্টোগ্রাম হবে না। এই জন্য তোমাকে একটা বারের সাথে একটা বারকে লাগিয়ে, মানে কন্টিনিউয়াস স্কেলে তোমাকে তোমার হিস্টোগ্রামটা আঁকতে হবে। আর বার ডায়াগ্রামটা হচ্ছে বোঝাই যাচ্ছে এখানে দেখে সিম্পল, যে তোমার মাঝখানে গ্যাপ থাকলে কোনো অসুবিধা নেই, কারণ এটা কিন্তু একটা ক্যাটাগরি থেকে একটা ক্যাটাগরিকে আলাদা করার জন্য এরকম গ্যাপ দিয়ে যেতেই পারে। তুমি এটাকে চাইলে কালার করে দিতে পারো, ডিজাইন করে দিতে পারো, অথবা না করলেও সমস্যা নেই, এভাবে থাকলেও কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা তথ্য উপস্থাপন করতে পারি। তোমার ক্রিকেট খেলার স্কোর কার্ড প্রকাশ করার জন্য বার ডায়াগ্রামের ব্যবহার বহু প্রচলিত, বা এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা বার ডায়াগ্রামের ব্যবহার দেখে থাকি। তো আচ্ছা স্যার, এখানে আমাদের বার ডায়াগ্রামে একটা থেকে আরেকটা যে ডিসটেন্সটা, এটা কি কোনো নির্দিষ্ট একটা ডিসটেন্স মেনটেন করে রাখতে হবে, না জাস্ট যে কোনো আমাদের ইচ্ছা না মতো না করলে না হবে? না না না, এখানে তোমার কোনো নির্দিষ্টতা নাই, তুমি তোমার ইচ্ছা মতো আঁকবে। আচ্ছা, জাস্ট একটা নির্দিষ্ট করে ডিসটেন্স কিছু, হলেই হলো। যে কোনো, হ্যাঁ তুমি তোমার ইচ্ছা মতো ডিস্টেন্স ধরে নিলে হবে। এই জন্যই তো এটা কোনো স্কেল নাই আসলে, ক্যাটাগরি যে আচ্ছা তুমি কিভাবে কতটুকু ধরবে, তুমি তোমার ইচ্ছা মতো একটা মাপ নিলেই হবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এখন আমরা চলে যেতে চাই আমাদের পরবর্তী টপিকসে। সেটা কি? একজন মেসেজ দিয়েছে তার পরীক্ষায় এটা আসলে কিভাবে বুঝবো, পাই চার্ট বের করতে হবে। আচ্ছা, এটা অ্যান্সারটা একটু দিয়ে নিই, তারপরে আমি নেক্সট টপিকসে যাই। পাই চার্ট কিভাবে বুঝবে সেটা বোঝার উপায় হচ্ছে, দেখো আমি প্রথমেই বলেছি পাই চার্ট কোথায় সুইটেবল, বা কোথায় তুমি পাই চার্টটা তুমি আঁকবে। তোমার যদি একটা সামগ্রিক একটা বিষয় দেয়া থাকে, যেমন একটা বছরের বাজেট, বা তোমার একটা ফ্যামিলির খরচ, ঠিক আছে, বা তোমার একটা পরিবারের ইনকাম, ধরো বিভিন্ন সোর্স থেকে ইনকাম আসে, বা বিভিন্ন পার্সন ইনকাম করে, কে কতটুকু কন্ট্রিবিউশন করলো, সেইটার একটা বিষয়, মানে সামগ্রিক একটা বিষয়কে তুমি যদি উপস্থাপন করতে চাও, তখন পাই চার্টটা হচ্ছে সুইটেবল। তুমি সেখানে পাই চার্টটাকে ব্যবহার করবে। আমি কি কোশ্চেন আনসারটা করতে পেরেছি? যে প্রশ্নকর্তা, বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, এখানে যেমন তাহলে আমরা যে বার ডায়াগ্রামটা আঁকলাম, এটাকে চাইলে তো আমরা স্যার পাই চার্ট উপস্থাপন করতে পারি স্যার। পাই চার্টে করা যায়, তবে জি এটা স্যার। অতটা জরুরি না। কেন বলি, কারণ হচ্ছে দেখো, আমি জানতাম এই প্রশ্নটা করবে কেউ না কেউ। দেখো এখানে একটা বছরের বিভিন্ন দেশের তোমার কি খেলার সংখ্যা, ওডিআই খেলার সংখ্যা, এটা চাইলে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে বার ডায়াগ্রামটা বেশি সুইটেবল এই জন্য যে কম্প্যারিজনটা ভালোভাবে করা যায়। আর তোমার আমি আগের এক্সাম্পলে যেটা বলেছি সেটা ছিল একটা নির্দিষ্ট ফ্যামিলির তোমার এক্সপেন্ডিচার, ওইটার জন্য আবার পাই চার্টটা বেশি সুইটেবল। তোমার দ্বিতীয় যে এক্সাম্পল যেটা দিয়ে বার ডায়াগ্রাম এঁকেছি, সেখানে যে পাই চার্ট করা যাবে না তা না, তবে সুইটেবল বা ইউজের একটা বিষয় আছে। সুইটেবল হচ্ছে বার ডায়াগ্রামটা বেশি সুইটেবল, কারণ এখানে কম্প্যারিজনটা তোমার বোঝাটা সহজ। ঠিক আছে, যেমন ক্রিকেটে দেখো প্রতি ওভারে, ধরো 20 ওভারের খেলা, এখন তো টি-20 যুগ বা টি-20 সময়, তো প্রতি 20 ওভারে কোন ওভারে কত রান হলো, এটা কম্পেয়ার করার জন্য কিন্তু বার ডায়াগ্রামটা বেশি সুইটেবল। এখানে তুমি চাইলে পাই চার্ট করতে পারতো, কিন্তু পাই চার্টে কিন্তু তুমি মানে হিবিজিবি হয়ে যাবে, এই জিনিসটা ভালো উপস্থাপন করতে পারবে না।
আবার দেখো যেখানে পাই চার্ট ব্যবহার করে, যেমন একজন ব্যাটসম্যান একটা ইনিংস খেলেছে, ধরো সে 17 রান করলো, সে কোন অংশে কতটুকু রান পেয়েছে সেটা উপস্থাপন করার জন্য পাই চার্টটা কিন্তু তোমার কি করেছে, ব্যবহার করেছে। তার মানে এটা ব্যবহারটা নির্ভর করবে তোমার সিচুয়েশনের উপরে, কোন জায়গায় কোনটা সুইটেবল সেটা তোমাকে বুঝতে হবে, বুঝে দেন হচ্ছে ওইভাবে ব্যবহারটা করতে হবে। ঠিক আছে, আমার মনে হয় আমি এই জিনিসটা বোঝাতে পেরেছি তোমাদেরকে। তারপর আরো যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকসে যেতে চাই, নেক্সট টপিকসটা নিয়ে আলোচনা করতে চাই। আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দ্বিতীয় চ্যাপ্টারটা শেষ করলাম, তৃতীয় একটা চ্যাপ্টার আছে আমাদের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, আমরা সেখানে একটু যাই। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, তোমরা কি দেখতে পাচ্ছ এটা স্ক্রিনটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা একটু ফরমালে যাই, এই ডেফিনেশনটা একটু দেখে আসি, দেন হচ্ছে বিস্তারিত আলোচনা করব। ইন এ রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, স্যাম্পল কি আমরা আলোচনা করেছি বিগত ক্লাসে, আশা করি সবাই বুঝতে পারবে। একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলে দ্য ভ্যালু of a series of data have a tendency to cluster around a certain point, usually at the center of the series is called central tendency, and its numerical measures are called the measures of central tendency. আমরা measures of central tendency পড়ছি বা পড়বো, কিন্তু তার আগে তোমার সেন্ট্রাল টেন্ডেন্সিটা কি সেটা এখানে বলা আছে। সেন্ট্রাল টেন্ডেন্সিটা হচ্ছে তোমার কেন্দ্রের দিকে যাওয়ার প্রবণতা। যেমন সিম্পল একটা জিনিস চিন্তা করো, আমাদের দেশের কেন্দ্র কোথায়? ঢাকা, তাই না? রাজধানী ঢাকা। তো দেখা যায় যে বিভিন্ন কারণে কিন্তু আমাদের ঢাকায় আসতে হয় বা যাওয়া লাগে, একটা প্রবণতা কাজ করে আমাদের মধ্যে। তো এই যে আমাদের মানুষের যে প্রবণতা, এটাও কিন্তু এক ধরনের টেন্ডেন্সি। সো আমাদের সেন্টারের দিকে যাওয়ার একটা প্রবণতা কাজ করে বা থাকে। ডেটার মধ্যেও তোমার দেখা যাবে যে যদি অবজার্ভ করো ডাটাটা খুব ভালোভাবে, তাহলে দেখবা যে ম্যাক্সিমাম ডাটা একটা নির্দিষ্ট পয়েন্টের সারাউন্ডিংসে অবস্থান করছে বা করে। এই যে প্রবণতাটা একটা নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে পাশাপাশি থাকা বা পাশাপাশি অবস্থান করার যে প্রবণতাটা, এইটাকে বলা হচ্ছে তোমার সেন্ট্রাল টেন্ডেন্সি। ওকে, তো এখন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিটা কি? এই যে টেন্ডেন্সিটা কাজ করে বা থাকে বা আছে, এটা পরিমাপ করার যে তোমার পদ্ধতি, সাংখ্যিক পদ্ধতি, নিউমেরিক্যাল মেজার্স, এটাকে আমরা বলছি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ওকে, তো এখানে বেশ কয়েক ধরনের মেজার্স আমরা দেখতে পাচ্ছি আছে। The following are the important measures of central tendency which generally used in business and industry. তো এখানে 5 ধরনের সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা আলোচনা করতে চাই বা করব। অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, তার মানে 3 রকমের মিন। বাংলা যদি বলি যে গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়। আর 4 নম্বরে হচ্ছে মেডিয়ান, 5 নম্বরে হচ্ছে মোড।
তো তোমরা তিনটার সাথে পরিচিত, তিনটা জিনিসের সাথে পরিচিত আমি যতদূর জানি। একটা হচ্ছে মিন, মিন মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন যেটাকে বলে, সেটার সাথে তোমরা বেশি পরিচিত বা অভ্যস্ত। এরপরে হচ্ছে তোমার মেডিয়ান, তারপরে হচ্ছে তোমার মোড। তো বাংলায় যদি বলা হয় তাহলে গাণিতিক গড়, মধ্যমা, প্রচুরক, এই তিনটে তোমরা অলরেডি জানো, কিভাবে বের করতে হয় সেটাও হয়তো জানো। তারপরে আমরা এখানে উদাহরণ সহ ডিটেলসে আমরা আলোচনা করব। তো পাশাপাশি দুইটা মেইন এক্সট্রা আমরা এখানে করতে চাই, একটা হচ্ছে জিওমেট্রিক মিন, একটা হারমোনিক মিন। এই দুটোর ব্যবহার কোথায় কিরকম করতে হয় বা কেন করতে হয় সেটাও আমরা বিস্তারিত আলোচনা করব ধরে ধরে। তো শুরুটা করি আগে। এই চ্যাপ্টারটা মোটামুটি একটু বড় আছে এবং গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আগেই বলে দিচ্ছি যে এখান থেকে দেখা যায় যে কোশ্চেন থাকে। তোমাদের একটা ধারণা দিলাম আগেই যে গুরুত্বের দিক থেকে বিচার করলে এখান থেকে প্রশ্ন পাবেই, এরকম একটা বিষয়। তো এই জন্য এই চ্যাপ্টারটা আমাদেরকে ভালোভাবে বুঝে শুনে তারপরে আয়ত্ত করতে হবে। তোমাদের যদি এখনো পরীক্ষার কোনো বিষয় আলোচনা হচ্ছে না বা হয় নাই, যদি পরীক্ষা নেওয়ার সুযোগ থাকতো এতদিন হয়তো ক্লাস টেস্ট নিতে পারতাম বা নেওয়া যেত। বাট আমাদেরকে স্পষ্ট করে বলে দেওয়া আছে, ইউজিসি থেকে নির্দেশনা দেওয়া আছে যে কোনো রকম পরীক্ষা নেওয়া যাবে না আপাতত। মূল্যায়নটা যেহেতু করাটা একটু ডিফিকাল্ট, এই কারণে পরীক্ষা নেওয়া যাবে না, আমরা ক্লাসগুলোই নিব। তো যাই হোক, তারপরে যখন পরীক্ষা নিব আমরা এই প্রসঙ্গক্রমে আসলাম, পরীক্ষা তো কোনো না কোনো সময় নিতে হবে, তাই না? আদারওয়াইজ তোমাদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করব? তো যখন নিব তখনকার জন্য মাথায় রেখো যে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এবং এটার যে টপিকস গুলো আছে সেগুলো আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। ওকে, স্যার এই চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসবে বললেন? কয়টা কোশ্চেন আসবে সেটা তো বলে নেই, সংখ্যা বলে নেই, বলছি কোশ্চেন থাকবে মিনিমাম একটা, একাধিকও থাকতে পারে। ঠিক আছে, এই জন্য বলছি যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর প্রশ্ন সম্পর্কে ধারণা আমি অবশ্যই দিব আমাদের কোর্সটা আসলে শেষ হোক বা পরীক্ষার সময় আসুক। তোমরা আপাতত ক্লাসগুলো করতে থাকো, টপিকস গুলো বুঝতে থাকো। এরপরে হচ্ছে পরীক্ষার বিষয়ে আসলে আমরা অবশ্যই সেটা আলোচনা করব বা কি টাইপের কোশ্চেন থাকতে পারে সেটা আমরা বিস্তারিত আলোচনা করবো, কোনো অসুবিধা নেই। এইখানে দেখো অ্যারিথমেটিক মিনের সংজ্ঞাটা এখানে দেয়া আছে। অ্যারিথমেটিক মিন, the arithmetic mean often simply referred to as mean is the total of the values of a set of observations divided by their total number of observations. It is denoted by arithmetic mean মানে am or x bar। ঠিক আছে, তো এইটা আমরা কিন্তু প্রায় ব্যবহার করে থাকি। আমি সিম্পল একটা উদাহরণ দিই। ধরো আমাদের তিনজনের মাঝে কিছু টাকা আছে, ধরো আমার কাছে আছে 1000, আর দুইজনের কাছে আছে ধরো একজনের কাছে আছে তোমার 800, আর একজনের কাছে আছে ধরো 600। এখন অ্যাভারেজে বা গড়ে কত টাকা আছে আমাদের কাছে, এটা হিসাব করার জন্য আমরা সিম্পলি কি করি, তিনটা সংখ্যাকে কি করে যোগ করি, তাই না? যোগ করে 3 দ্বারা ভাগ করি। তো এইটা এই যে সিম্পল হিসাবটা করি যে তিনটা সংখ্যাকে যোগ করে 3 দ্বারা ভাগ করে, যোগ করলে কত আসবে? তোমার 8, 6, 14, 14 আর 10, 24, 24 কে 3 দ্বারা ভাগ করলে 8, এটা 24, 800 টাকা করে আসতে করে। এই যে সিম্পল হিসাবটা করলাম, এটা এই হিসাবটা কিন্তু নরমালি আমরা প্রায় করে থাকি। এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। এইটা ল্যাঙ্গুয়েজ আমরা এখানে বলেছি। এখানে কি করা হয়েছে, সংখ্যা 3 যোগ করে 3 দ্বারা ভাগ করা হয়েছে। 3 দ্বারা কেন ভাগ করা হয়েছে? কারণ হচ্ছে তিনটা সংখ্যা, এখানে তিনজন ব্যক্তির ইনকাম বলো বা তিনজন ব্যক্তির কাছে জমানো যে টাকা আছে সেই সংখ্যা, সেইটা আমরা যোগ করেছি এবং এই জন্য 3 দ্বারা ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো এইখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা তোমরা একটু খেয়াল করো।
এটা স্ক্রিনশট নিয়ে লিখে রাখতে পারো, প্রয়োজন এটা তোমরা খাতায় করো। এই উদাহরণটা করো, আমরা একটু পরে হয়তো আমাদের একটা ব্রেক আসবে, ব্রেকের পরে আমরা এসে আবার জয়েন করে অ্যাভারেজ কত আসলে সেটা আমরা জানতে চাইবো। ঠিক আছে, তোমরা সংখ্যাগুলো লিখে এটার অ্যাভারেজটা বের করো, উদাহরণ থেকে অ্যাভারেজটা বের করো। ফর্মুলাটা খেয়াল করো, এক্স বার ইকুয়ালস টু হচ্ছে x1 প্লাস x2 প্লাস আপ টু xn ডিভাইডেড বাই n। এটাকে সংক্ষেপে আমরা লিখতে পারি সামেশন অফ xi বাই n। সামেশন অফ xi মানে হচ্ছে ভ্যালুগুলোর যোগফল, টোটালটা। সামেশন মানে হচ্ছে টোটাল বা যোগফল।